আসছে ঋণ নির্ভর ঘাটতি বাজেট, আকার 9,38,000 কোটি টাকা। উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্য, বাস্তবায়ন হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল। নিম্ন ও মধ্য আয়ের মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ বরাদ্দ, 400 কোটি টাকার স্টার্ট আপ তহবিল। পুঁজিবাজার সংস্কারের ঘোষণা অর্থমন্ত্রীর। ক্যাপিটাল মার্কেট অত্যন্ত খারাপ অবস্থায় আছে। যত প্রয়োজনীয় সংস্কারের প্রয়োজন সব সংস্কার করা হবে ইনশাআল্লাহ। কর্মসংস্থান সৃষ্টিকল্পে প্রাথমিকভাবে প্রাধান্য দিচ্ছি স্কিল ডেভেলপমেন্ট। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকার সারা দেশে ক্রমান্বয়ে সুবিধাভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ বৃদ্ধি করেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ইসলামী ব্যাংকে অযোগ্য ও বিতর্কিত লোকজন বসানোর অভিযোগ বিরোধী দলের। পর্দার আড়ালে থেকে গ্রাহক সেজে বিশৃঙ্খলা সহ্য করা হবে না, হুঁশিয়ার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদ ব্যবহার করে স্থানীয় নির্বাচন করার সুযোগ নেই, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। ব্যক্তিগতভাবে অংশ মিলে থাকবে না বাধা। এবার কুড়িগ্রাম জামালপুরে পুশিনের চেষ্টা, সীমান্তে 60,000 বিজিবি। চাপে রাখতে নয়, নির্বাচনী অঙ্গীকার পূরণ করছে পশ্চিমবঙ্গ সরকার। আলোচনায় সমাধান চায় ঢাকা। রামিসা ধর্ষণ হত্যা মামলার ডেথ রেফারেন্স উচ্চ আদালতে। নাটোরে হাসপাতালে মেয়েকে চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার মা, অভিযুক্ত 3 সুইপার গ্রেফতার। এবং বিশ্বকাপ ফুটবল সম্প্রচার করবে বিটিভি, সময় টেলিভিশন সহ কয়েকটি প্ল্যাটফর্ম। সত্ত্ব বিক্রি করেই ফিফার টাকা পরিশোধ, খরচ হচ্ছে না রাষ্ট্রীয় কোষাগারের অর্থ। শুরুতেই আসছে বাজেটের খবর। আসছে ঋণ নির্ভর ঘাটতি বাজেট। আকার হতে পারে 9,38,000 কোটি টাকা। 6,95,000 কোটি টাকার উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঘাটতি বাজেট 2,43,000 কোটি টাকা। বিদেশে কর্মসংস্থান বাড়াতে তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল বাস্তবায়নে থাকছে বরাদ্দ। জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.5 আর মূল্যস্ফীতিকে 7.5% আটকে রাখার প্রস্তাব দিতে পারেন অর্থমন্ত্রী। শপথ করিতেছি যে দীর্ঘ 2 দশক পর রাষ্ট্র ক্ষমতায় এসে চলতি মেয়াদের প্রথম বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার। 2026-27 অর্থ বছরে বাজেটের আকার হতে পারে 9,38,000 কোটি টাকা, যা গেল বছরের তুলনায় 1,48,000 কোটি টাকা বেশি। জিডিপির আকার ধরা হয়েছে 68,31,633 কোটি টাকা। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.5%। তবে জনগণকে স্বস্তি দিতে মূল্যস্ফীতি ধরা হচ্ছে 7.5%। এবারও আসছে ঋণ নির্ভর ঘাটতি বাজেট। 2,43,000 কোটি টাকার মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে 48% আর বৈদেশিক উৎস থেকে নেওয়া হবে 52% অর্থ। 6,95,000 কোটি টাকার উচ্চাভিলাষী রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এনবিআর। রেভিনিউ কালেকশনের যে গতি বা রেভিনিউ কালেকশনের যে পরিমাণ, সেই পরিমাণটা আমার মনে হয় যে প্রতি বছরই কিছু না কিছু বৃদ্ধি পায়। কিন্তু এটার অর্থ এই নয় যে 2 লাখ কোটির জায়গায় 6 লাখ কোটি হয়ে যাবে। এটা মনে হয় চিন্তা করাটা একটু বেশি কাল্পনিক হবে। ঋণ ও আমানতে 4 লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক মওকুফ করবে সরকার, যা আগে ছিল 3 লাখ টাকা। এছাড়া 2028 সাল পর্যন্ত মেট্রো রেলে ভ্যাট অব্যাহতি থাকবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বাজেটে থাকছে সুখবর। নতুন পে স্কেলের প্রথম ধাপ বাস্তবায়নে থাকছে বরাদ্দ। এই সরকার যেহেতু একটা নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে এসেছেন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা এগুলোকে অগ্রাধিকার দেবেন বলেছেন। কোন জায়গায় আমি এই সীমিত সম্পদকে ব্যবহার করব। আবার এই যে আমাদের 12-13% জিডিপির সমপরিমাণ, তার মধ্যে তো 3-4% হলো আমাদের ঋণ। সুতরাং সেখানেও ঋণ যাতে আবার বেশি না বাড়ে। বিদেশে কর্মসংস্থান বাড়াতে বাংলা ও ইংরেজির পর তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। ভাষা শিখতে সর্বোচ্চ 10 লাখ টাকা ঋণ নিতে পারবেন শিক্ষার্থীরা। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। নিম্ন ও মধ্য আয়ের মানুষের জীবনমান উন্নয়নে বাজেটে বিশেষ বরাদ্দ রাখছে সরকার। বেকারত্ব দূরীকরণ স্টার্ট আপ তহবিলে থাকছে 400 কোটি টাকা বরাদ্দ।
বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পুঁজিবাজার ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ সময় তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়কে আবর্জনা মুক্ত করতে কাজ চলছে বলে জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। উচ্চ বেকারত্ব আর মূল্যস্ফীতির চাপে চিড়ে চ্যাপ্টা নিম্ন ও মধ্য আয়ের মানুষ। এ অবস্থায় নানা প্রত্যাশা নিয়ে আসছে 2026-27 অর্থ বছরের বাজেট। মাননীয় সদস্যবৃন্দ, বাজেট অধিবেশনের তৃতীয় দিন নিম্ন ও মধ্য আয়ের মানুষের জীবনমান উন্নয়ন ও বেকারত্ব দূর করতে সরকারের পরিকল্পনা জানতে চান সংসদ সদস্যরা। নিম্ন ও মধ্য আয়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি ও স্টার্টআপ, ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন তহবিল গঠনের কোনো পরিকল্পনা সরকারের রহিয়াছে কিনা। আমির খসরু মাহমুদ চৌধুরী। জবাবে অর্থমন্ত্রী জানান, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগী ও ভাতার পরিমাণ বাড়ানো হচ্ছে। এজন্য বাজেটে থাকছে বিশেষ বরাদ্দ। বেকারত্ব দূর করতে স্টার্টআপ তহবিলেও বরাদ্দ রাখা হচ্ছে 400 কোটি টাকা। এছাড়া বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ 10 লাখ টাকা ঋণ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ঋণ মওকুফের আওতায় এসেছেন 13 লাখ কৃষকও। আগামী 26-27 অর্থ বছরের বাজেটে স্টার্টআপ তহবিল, নারী উদ্যোক্তা তৈরি, নারী উন্নয়ন ও তরুণ উদ্যোক্তা তৈরিতে প্রস্তাবিত বরাদ্দ মোট 400 কোটি টাকা। এ সময় পুঁজিবাজার সংস্কার প্রসঙ্গেও সরকারের ভাবনা তুলে ধরেন অর্থমন্ত্রী। বাংলাদেশ এই মুহূর্তে ক্যাপিটাল মার্কেট অত্যন্ত খারাপ অবস্থায় আছে। ক্যাপিটাল মার্কেটকে প্রমোট করার জন্য এবং এটাকে এর মাধ্যমে দেশের অর্থনীতিকে গতি সঞ্চার করার জন্য যত প্রয়োজনীয় সংস্কারের প্রয়োজন সব সংস্কার করা হবে ইনশাআল্লাহ। অধিবেশনে তথ্য প্রযুক্তি খাতকে গতিশীল করতে সরকারের পরিকল্পনা তুলে ধরে ডাক টেলিযোগাযোগ মন্ত্রী জানান, 17 বছরের আবর্জনা পরিষ্কারের কাজ চলছে। লাস্ট 17 ইয়ার্স এত ইরেগুলারিটি রয়ে গেছে আইসিটি সেক্টরে, আমরা এসব পরিষ্কার করতে আমাদের সময় লাগছে। আমরা চেষ্টা করছি গত 17 বছরের এই আবর্জনা থেকে বেরিয়ে আসতে। আসছে বাজেটে কন্টেন্ট ক্রিয়েটরদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান ফকির মাহবুব আনাম। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন কামরুল হাসান সবুজ। যাচ্ছি তার কাছে। সবুজ, আপনাকে স্বাগত জানাই। বাজেট এসছে, আপনারও ব্যস্ততা বেড়েছে, একটু জানাবেন যে বাজেটে আসলে মূল বিষয়গুলো কি আছে এবার? আমরা ছোট করে যদি মূল বিষয়গুলো দেখি জাফর, তাহলে দেখা যাচ্ছে যে 9,38,000 কোটি টাকার যে বাজেট উত্থাপন করতে যাচ্ছে আগামী 11 জুন, সেই বাজেটটা আসলে যে চলতি বাজেট রয়েছে সেই বাজেটের চেয়ে বেশ খানিকটাই বড়, এবং সেখানে যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে সেগুলো বেশ স্বাভাবিকভাবেই বড় হয়ে গেছে। যেমন 6,95,000 কোটি টাকার যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা, এর ভিতরে এনবিআরের লক্ষ্যমাত্রায় ধরা হয়েছে 6,04,000 কোটি টাকা, যেটি এই বর্তমান যে 5,03,000 কোটি টাকা এখন পর্যন্ত যে লক্ষ্যমাত্রা আছে সেই লক্ষ্যমাত্রা থেকে কিন্তু আদায়, অর্থাৎ এটি এপ্রিল পর্যন্ত যে আদায় হচ্ছে 10 মাসে, সেটি কিন্তু মোটামুটিভাবে 1 লাখ কোটি টাকার বেশি কিন্তু ঘাটতি রয়েছে। তো সেই জায়গা থেকে আসলে সেই ঘাটতি উত্তরণ করবে, তারপরে আবার যে উচ্চ লক্ষ্যমাত্রা সেটি অর্জন করবে, সেটি কিন্তু একটি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে। একই সাথে এবারও ঘাটতি বাজেট, সবসময় আসলে আমাদের মতো উন্নয়নশীল দেশের ঘাটতি বাজেটই ভালো, না হলে দেখা যায় অপচয়ের পরিমাণটা বেড়ে যায় বা যে কোয়ালিটি যে এক্সপেন্ডিচার সেখানে একটু প্রশ্ন উঠে যায়। সে জিডিপি প্রবৃদ্ধি ধরা হচ্ছে 6.5%, যদিও সরকার চলতি অর্থ বছরের কিন্তু জিডিপি প্রবৃদ্ধি আশা করছে 4.4%, এবং গত অর্থ বছরে কিন্তু 3.9% মতো ছিল, এবং মূল্যস্ফীতি যদি এখন 8-9-এর উপরে রয়েছে, সেটি 7.5% নামিয়ে আনতে চায় সরকার। এই লক্ষ্যমাত্রাগুলো রয়েছে, এবং এই বাজেটে রাজস্ব আদায় তো না হয় ভোক্তাদের উপরেই যাবে, কিংবা যারা আয়করদাতা তাদের উপরেই চাপটা যাচ্ছে। আয়করদাতাদের জন্য কোনো স্বস্তির খবর আছে কিনা? কিছুটা স্বস্তির খবর তো অবশ্যই রয়েছে, যেটি হচ্ছে যে প্রথমত যে কর কাঠামোতে যে কিছুটা পরিবর্তন রয়েছে, অর্থাৎ 5 বছর মেয়াদি রয়েছে সেটি, এবং সেখানে আমরা দেখেছি যে করমুক্ত আয়ের সীমা কিন্তু বাড়ছে, এবং প্রতি বছরই ক্রমান্বয়ে কিন্তু বাড়বে 2030-31 পর্যন্ত যেটা করছে। এবং এর সাথে যে ঋণ আমানতে 4 লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক মওকুফের পরিকল্পনা রয়েছে। 28 সাল পর্যন্ত মেট্রো রেলে ভ্যাট অব্যাহতি রয়েছে। খুব ঢাকার অন্তত যানবাহনে অর্থাৎ চলাচলে বেশ স্বস্তি দিচ্ছে যে বাহনটি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল বাস্তবায়নে বরাদ্দ দেওয়া হচ্ছে বিশেষভাবে। এটি বরাদ্দ কিন্তু অনেক দিন ধরে আসলে পে স্কেল বাস্তবায়নের কথা বলা হচ্ছে, এবং দাবি আছে সেই জায়গা থেকে একটু বড় সুখবর অন্তত সরকারি কর্মকর্তা কর্মচারীদের, কারণ আপনি জানেন এটি সর্বনিম্ন যে 20তম স্কেলের যে 18,250 টাকা, সেটি সর্বনিম্ন 20,000 টাকা হয়ে যাবে। তো আমরা এই যে বাজেট দেওয়া হচ্ছে, সরকার যে বাজেট দিচ্ছে, সেই বাজেটটা আসলে বাস্তবায়নেরও কিছু চ্যালেঞ্জ রয়েছে। আমরা আজকে একটি সেমিনার হয়েছে, সেখানে যে কথাগুলো এসেছে জাফর, আমরা একটু যদি সেটি দেখে আসি যে
আসন্ন বাজেট উৎপাদনমুখী আর্থিক প্রবাহ, ব্যাংক খাতের সুশাসন ও সংস্কার প্রতিষ্ঠা অর্থনীতিতে গতি ফেরানোর চাবিকাঠি হতে পারে। একই সাথে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি, কর যৌক্তিককরণ ও খেলাপিদের দৃশ্যমান শাস্তি ব্যাংক খাতে আস্থা ফেরাবে বলে মনে করেন আর্থিক খাত বিশ্লেষকরা, যা মূল্যস্ফীতি সামাল দিতে বড় শক্তি হয়ে উঠতে পারে বলে উঠে আসে প্রাক বাজেট আলোচনায়। স্থিতিশীলতা বনাম প্রবৃদ্ধি দ্বন্দ্বের মুখে দাঁড়িয়ে আছে অর্থনীতি। মূল্যস্ফীতি, আমদানি ব্যবস্থাপনা, বিনিময় হারের স্থিতিশীলতার বিপরীতে দাঁড়িয়ে থাকা দুর্বল বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন, রপ্তানি ও রাজস্ব আহরণের গতি সমন্বয়ে আনা বড় চ্যালেঞ্জ হবে আসন্ন বাজেটে। প্রবৃদ্ধি শ্লথ, ফলে উৎপাদন বাড়াতে বিনিয়োগমুখী পরিকল্পনা প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদরা। লেন্ডিং রেটটা বেশি হওয়ার কারণে কিন্তু আসলে কস্ট অফ ডুইং বিজনেস এটা হাই, এবং এটার কারণে কিন্তু আসলে যে কস্ট পুশ ইনফ্লেশন বলে আমরা যেটা বুঝে থাকি, যে তো সেটা কিন্তু বেশ স্থায়ী হয়ে যাচ্ছে। মঙ্গলবার উন্নয়ন সমন্বয়ের প্রাক বাজেট আলোচনায় উঠে আসে মূল্যস্ফীতির লাগাম টানা, সরকারের ঋণের চাপ কমানো, ব্যাংক ঝুঁকি কমিয়ে উৎপাদনমুখী খাতে ঋণ প্রবাহ অর্থনীতি পুনরুদ্ধারের চাবিকাঠি হতে পারে বলে মত বিশ্লেষকদের। আমানত পরিশোধের জন্য দেওয়ার কথা যদি আসে ফর এক্সাম্পল, তাহলে বাজেটের এটা কত শতাংশ, প্রায় দেখা যাচ্ছে কত 15-20% মতো, কিন্তু এটা কিন্তু জনগণ অ্যাফোর্ড করতে পারবে না। ব্যাংক সংস্কার ছাড়াও পুঁজিবাজার সমন্বয়, সবুজ ব্যাংকিং, মানব সম্পদ ও প্রণোদনার সঠিক ব্যবহার টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করবে বলে মত আলোচকদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। জাফর, আমরা আলোচনা দেখছিলাম যেটি আপনি বলছিলেন যে করদাতাদের জন্য কিংবা যারা সাধারণ নাগরিক আছে তাদের জন্য কিছু স্বস্তির খবরও আছে, যারা কি বিশেষ করে নিম্ন কিংবা মধ্যআয়ের যারা আছে তাদের জন্য কিংবা বেকারদের জন্য কি ব্যাপার আছে এখানে? কিছু বরাদ্দ রাখছে, কিছু বিশেষ ব্যবস্থা নিচ্ছে, কারণ এই সরকার প্রথম থেকে এসে আসলে কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে স্টেপগুলো রয়েছে সেই উদ্যোগগুলো নিচ্ছে। আমরা যেটি আজকে দেখেছি যে নিম্ন এবং মধ্যম আয়ের মানুষের জীবনমান উন্নয়নের বিশেষ বরাদ্দ রাখা হচ্ছে আগামী অর্থ বছরের বাজেটে। বেকারত্ব দূরীকরণের স্টার্টআপ তহবিলে 400 কোটি টাকা বরাদ্দ দিচ্ছে। স্টার্টআপ নিয়ে কিন্তু বেশ কাজ চলছে। বাংলাদেশ ব্যাংক একদিকে বরাদ্দ দিচ্ছে, বাজেটেও বরাদ্দ রাখা হচ্ছে, বিশেষ বরাদ্দ রাখা হচ্ছে। বিনা জামানতে তরুণ উদ্যোক্তারা পাবেন সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত ঋণ। এটি কিন্তু উদ্যোক্তা তৈরি এবং হচ্ছে বিজনেস যে ইকোসিস্টেমটা তৈরি করতে খুব ভূমিকা রাখবে বলে এই জায়গাটাতে বিশেষ নজর দেওয়া হচ্ছে। এবং আস্থা ফেরাতে পুঁজিবাজার ঢেলে সাজানোর পরিকল্পনা করা হচ্ছে। আস্থা ফেরাতে পুঁজিবাজার ঢেলে সাজানোর পরিকল্পনা, এটি আসলে পরিকল্পনা, কিংবা আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু যে টাস্ক ফোর্স গঠন করা, সব কিছুই করা হয়েছে, কিন্তু আসলে বিনিয়োগকারী, বিশেষ করে সাধারণ বিনিয়োগকারীরা আস্থা ফেরেন। এবং যেখানে বরাবরই বলা হচ্ছে আসলে যেগুলো লাভজনক প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে সরকারি অংশীদারিত্ব রয়েছে, সেই সব প্রতিষ্ঠানগুলোকে আসলে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে হবে। এটি যদি করা হয় তাহলে যে পুঁজিবাজার ঢেলে সাজানোর পরিকল্পনা, সেই পরিকল্পনাটা কিছুটা বাস্তবায়নমুখী হবে। এবং একযুগ ধরে আসলে পুঁজিবাজার এই ঢেলে সাজানো কিংবা ভালো করার কথা আমরা শুনছি। এটি যদি আসলেই ভালো করার সুযোগ তৈরি করা যায় তাহলে ভালো কোম্পানিকে তালিকাভুক্ত করতে হবে। জি, আপনাকে ধন্যবাদ সবুজ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ, জানাচ্ছিলেন আসন্ন বাজেটে যে বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং বাজেটের পরিমাণ সে বিষয়ে বিস্তারিত। ক্যালেন্ডারের সঙ্গে মিল রেখে অর্থ বছর তৈরি করতে সংসদে প্রস্তাব করবে জামায়াত। অর্থ বছরের শেষ 2 মাসে বড় অঙ্কের বরাদ্দ বাস্তবায়নের নামে গণলুটপাট করা হয় বলেও মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দুপুরে মগবাজারে জামায়াত ইসলামীর ছায়া বাজেট প্রস্তাবনা অনুষ্ঠানে দলটির আমির আরও বলেন, সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা না থাকলে বাজেট বাস্তবায়ন করা সম্ভব নয়। পরে জামায়াতের বাজেট প্রস্তাবনা পেশ করেন দলের নির্বাহী সদস্য মোহাম্মদ সাইফুল আলম খান মিলন। ছায়া বাজেটে 8,39,505 কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়। সামগ্রিক ঘাটতি ধরা হয়েছে 1,73,579 কোটি টাকা। 2050 সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রের কাতারে নিয়ে যাওয়া, দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনই আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমরা বাংলাদেশকে ঈমান, ইনসাফ এবং সমতার উপর ভিত্তি করে একটা সমৃদ্ধ, সচল অর্থনীতির দেশে রূপান্তর করতে চাই। এডিপির একটা বিশাল অংশ শেষের 2 মাসে তাড়াহুড়া করে বাস্তবায়নের চেষ্টা করা হয়। এটি বাস্তবায়ন নয়, এটি হচ্ছে গণলুটপাট। আমরা সংসদে প্রস্তাব দেব যে আমাদের ফিসকাল ইয়ারটি ক্যালেন্ডার ইয়ারের সাথে মিলিয়ে করা হোক, তাহলে বর্ষার পানিতে আমাদের টাকাগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে না। নতুন ষড়যন্ত্রের মাধ্যমে ইসলামী ব্যাংকে লুটপাট করতে অযোগ্য ও বিতর্কিতদের বসানোর অভিযোগ করেছে বিরোধী দল জামায়াত। সংসদে দলটির বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, বৈধ গ্রাহকদেরই ব্যাংকটির মালিকানা দেওয়া হবে। পর্দার আড়ালে গ্রাহক সেজে বিশৃঙ্খলার চেষ্টা সহ্য করা হবে না। একটা মাত্র ব্যাংক, যে ব্যাংক
তারল্য সংকটে অন্য ব্যাংকেও হেল্প করত। এইভাবে ব্যাংকটা ডাকাতি করে আজকে এটাকে একদম দেউলিয়া করা হয়েছে। এটা করেছে ফ্যাসিস্ট সরকার। কিছু লোকদেরকে সেখানে বসিয়ে এখন যে পরিমাণ কিছু টাকা আছে জনগণের টাকা, সে টাকাকেও কিভাবে লুটপাট করা যায় সেরকম উদ্যোগ গ্রহণ করছে। জামাত ইসলাম ব্যাংকের মালিক না, আবার বলছে ইসলামের উপর হাত দিবেন না। ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামাতে ইসলামও ইসলাম নয়। সুতরাং সবকিছুতে ইসলামের উপরে হাত দিবেন না দোহাই দেওয়া কিন্তু ঠিক নয়। পর্দার আড়ালে প্রচারণা, পর্দার ভিতরে প্রচারণা ইত্যাদি চালিয়ে মানুষকে বিভ্রান্ত করে, মাননীয় স্পিকার, আমরা বোধহয় খুব বেশি এগোতে পারবো না। 5ই পরবর্তী এই ব্যাংকের যারা লোন গ্রহণ করেছে, আমি নামই বলি, নাবিল গ্রুপকে 700 কোটি টাকা এলসির এগেনস্টে লোন দেওয়া হয়েছে, পরে এই মালামাল বিক্রি করে ব্যাংকে টাকা ফেরত দেওয়া হয়নি। দুষ্ট লোকেরা বলে সেটা কোনো এক দলের নির্বাচনী তহবিলে গেছে। বৈধ এবং প্রকৃত শেয়ার হোল্ডারদের কাছে এই মালিকানা ফেরত দেওয়ার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। 400 কোটি টাকার লোন কে নিয়েছে, এটা কোনো একটা দলের নির্বাচনী ফান্ডিং করা হয়েছে। আমি এটা পরিষ্কার জানতে চাই, উনি জামাতকে এটার দ্বারা মিন করেছেন কিনা। যদি উনি মিন করে থাকেন, আই এম টেকিং অ্যাবসলিউট চ্যালেঞ্জ। 2266 কোটি 41 লাখ টাকার 8টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। তবে একনেকের প্রস্তাব সূচিতে থাকলেও অনুমোদন দেওয়া হয়নি আলোচিত চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্পে। সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক বৈঠকে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সরকারের চতুর্থ একনেক সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে 12টি প্রকল্প উত্থাপন করা হয়। এ সময় আনোয়ারা, বাঁশখালী, চকরিয়া আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন, বাংলাদেশ শিশু হাসপাতাল সম্প্রসারণ সহ অনুমোদন পায় 8টি প্রকল্প। এর মধ্যে নতুন প্রকল্প 3টি, সংশোধিত প্রকল্প 3টি এবং মেয়াদ বৃদ্ধি প্রকল্প 2টি। প্রকল্পগুলোর ব্যয় নির্বাহ করা হবে সরকার এবং বিভিন্ন সংস্থার অর্থায়নে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদ ব্যবহার করে স্থানীয় নির্বাচন করার সুযোগ নেই, তবে ব্যক্তিগতভাবে অংশ নিলে বাধা থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। সচিবালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বর্ষা মৌসুমে ভারত থেকে আসা পানি সংরক্ষণে পদ্মার মতো তিস্তা ব্যারাজও নির্মাণ করবে সরকার। জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের আমলে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের কার্যক্রম। এরই ধারাবাহিকতায় চলতি বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত দলটির কার্যক্রম নিষিদ্ধ করে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিল পাশ করে বিএনপি সরকার। এমন প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, দলটির কার্যক্রম নিষিদ্ধ রাখার পক্ষে সরকার, তবে দলীয় পরিচয় ছাড়া ভোটে লড়তে বাধা নেই। আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে ফর দ্য টাইম বিং, সেটা যে অধ্যাদেশ ছিল সেটাকে এই সরকার আইনে পরিণত করেছে। তার মানে সরকার চাইছে তার কর্মসূচি নিষিদ্ধ থাকুক। ক্যাম্পেইনে আওয়ামী লীগ বা তাদের যা যা বলা সেগুলো বলেন, সেটা প্রবলেম হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি তিনি নির্বাচন করতে পারেন। কর্মসূচি যেহেতু নিষিদ্ধ আছে, এই পোস্ট পজিশন তিনি তো আসলে ব্যবহার করছেন না, তিনি করতে পারেন না। ব্যক্তি হিসাবে যে কেউ যদি ক্রাইটেরিয়া যা আছে সেটা ফুলফিল করতে পারেন, তিনি যদি মনে করেন নির্বাচন করবেন, তিনি নির্বাচন করতে পারেন। সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই। মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ডাক্তার জাহিদুর রহমান আরও জানান, ভারত থেকে আসা পানি সংরক্ষণে পদ্মা ব্যারাজের মতো তিস্তা ব্যারাজ নির্মাণের পরিকল্পনা আছে সরকারের। আমাদের এখানে বৃষ্টি হয়, ভারত তখন তাদের যে গজলডোবা ব্যারাজ আছে সেই ব্যারাজের পানি সব ছেড়ে দেয়, প্রচুর পানি আমাদের এখানে তো চলে আসে। এই পানিটাকে সংরক্ষণ করে আমরা কিভাবে সেচের কাজে শুষ্ক মৌসুমে যতটা সম্ভব ব্যবহার করা যায়, ওয়াটার রিটেনশন, এটা খানিকটা পদ্মা যে ব্যারাজ হচ্ছে তার মতো আরেকটা ব্যারাজ তৈরি করা হবে, এই আলাপটা হচ্ছে, এটা ফিজিবিলিটি দেখা হচ্ছে। উপদেষ্টা আরও জানান, সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 101 শয্যায় উন্নীত করবে সরকার। আমাদের উপজেলা যে হেলথ কমপ্লেক্সগুলো আছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। একের পর এক পুশিন চেষ্টায় বাড়ছে উদ্বেগ। 26 জেলার সীমান্তে 60,000 বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে, পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেছেন, বাংলাদেশকে চাপে রাখতে নয়, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে শুভেন্দু অধিকারী। সমস্যা সমাধানে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। ভারত হইতে পুশিন বা অবৈধ অনুপ্রবেশ
করিবেন না। পশ্চিমবঙ্গে বিজেপির সরকার ক্ষমতায় আসার পর থেকেই সীমান্তে বেড়েছে ভারতীয় পুশিন চেষ্টা, যা রুখতে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে তৎপর বিজিবি। এর মধ্যে ২৬ জেলার বিভিন্ন সীমান্তে মোট ৬০,০০০ বিজিবি মোতায়েন করেছে সরকার। রোদ বৃষ্টি উপেক্ষা করে দিন ও রাত ২৪ ঘন্টা অতন্দ্র প্রহরী হয়ে পাহারা দিচ্ছেন বিজিবির সদস্যরা। যোগ দিয়েছেন গ্রামবাসী ও আনসার সদস্যরাও। ঝড় বৃষ্টি যাই হোক, বিজিবি ভাইয়েরা ভালো মতো টহল করতেছে, যাতে ভারতের বিএসএফ পুশিং না করতে পারে বাংলাদেশে। বাংলাদেশের বিজিবি ২৪ ঘন্টা এক কথায় বর্ডারে পড়ে আছে। পুশিং করতে দেখি তাহলে বিজিবির সাথে আমরাও আছি। দিনে বাইনোকুলার ও ড্রোন ক্যামেরা এবং রাতে নাইট ভিশন ক্যামেরা দিয়ে সীমান্তে কঠোর নজরদারি রাখছে বিজিবি। ভারতীয় নাগরিক যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, পুশিং যাতে হতে না পারে, সেভাবে আমরা তৎপরতা বৃদ্ধি রেখেছি। পুশিং তথা সীমান্তে যে কোনো সমস্যা যদি আমাদের সামনে চলে আসে, তো সেটা আমরা অবশ্যই মোকাবিলা করব। কূটনৈতিক চ্যানেলে কোনো লোক না পাঠালেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্য থেকে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। তবে এ দাবি নাকচ করে দিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। সোমবার জার্মানির সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে বিজিবির উপপরিচালক কর্নেল আবু হাসনাত মোহাম্মদ মাহমুদ বলেন, পশ্চিমবঙ্গে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর ভারত থেকে বাংলাদেশে কাউকে পুশিং করা হয়নি। ভারতের পুশিং সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেন, বাংলাদেশকে চাপে রাখতে নয়, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে শুভেন্দু সরকার। সমস্যার সমাধানে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে। পশ্চিমবঙ্গে যে নতুন সরকার দায়িত্বে এসছে নির্বাচিত হয়ে, তাদের নির্বাচনের এক ধরনের প্রতিশ্রুতি ছিল, তাদের একটা রাজনীতি আছে, সেটারই এক ধরনের বহিঃপ্রকাশ। এটা কোনোভাবেই তাদের কোনো ইন্টেনশনালি বাংলাদেশের সাথে সম্পর্ক বা বাংলাদেশকে চাপে রাখতে চাইছেন এরকম আমি মনে করি না। মঙ্গলবার জামালপুর ও কুড়িগ্রামের সীমান্ত এলাকায় ৮টি স্থানে পুশিনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি ও স্থানীয়রা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। বিটিভি ও সময় টেলিভিশন সহ বেশ কিছু প্ল্যাটফর্ম সরাসরি সম্প্রচার করবে ফুটবল বিশ্বকাপ। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান, ফিফার সঙ্গে প্রায় ৪৭ কোটি টাকার চুক্তি হয়েছে। এজন্য খরচ হচ্ছে না রাষ্ট্রীয় কোষাগারের অর্থ। স্যাটেলাইট টেলিভিশন, টেলিকম কোম্পানি, ওটিটি প্ল্যাটফর্মে সত্য বিক্রি ও বিজ্ঞাপনের মাধ্যমে ফিফার টাকা পরিশোধ করা হয়েছে। বিগ নিউজটা জানা গেছে আগেই, অবশেষে এলো রাষ্ট্রের আনুষ্ঠানিক ঘোষণা। এবারের ফুটবল বিশ্বকাপের আসর বিটিভির পাশাপাশি সরাসরি সম্প্রচারিত হবে সময় টেলিভিশনের পর্দায়। বাংলাদেশ টেলিভিশন আগামী ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার অধিকার অর্জন করতে সক্ষম হয়েছে। আমরা টি স্পোর্টস, সময় টিভি, গ্রামীণ ফোন, বাংলা লিংক অ্যান্ড রবি এক্সিয়াটের সাথে চুক্তি স্বাক্ষর করেছি। কদিন আগেও ছিল অনিশ্চয়তা, দেশের ফুটবল প্রেমীদের শঙ্কা ছিল এবার আদৌ ফুটবল বিশ্বকাপ দেখা সম্ভব হবে কিনা। সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচারের সত্ত্ব নিচ্ছে, এমন খবরেও দূর হয়নি শঙ্কা। কেননা স্প্রিংবক এদেশে চুক্তির জন্য নাকি ২০০ কোটি টাকার মতো বড় অঙ্ক দাবি করেছিল, আর এত চড়া মূল্যে তা নিতে আগ্রহ দেখায়নি কেউই। শেষ পর্যন্ত ফিফার কাছে আত্মসমর্পণ করে সিঙ্গাপুরের কোম্পানি। নির্ধারিত সময়ে অর্থ পরিশোধ না করায় বাংলাদেশ সরকার, কনসোর্টিয়াম ও টেলিভিশন চ্যানেলগুলোর জন্য খুলে যায় সম্ভাবনার দুয়ার। ২০২২ ফিফা বিশ্বকাপ বাংলাদেশে সম্প্রচারে নাকি ১০০ কোটি টাকার মতো চুক্তি হয়েছিল। ওই চুক্তিতে তৎকালীন কর্তা ব্যক্তিদের দুর্নীতির অভিযোগও বেশ আলোচিত। তবে এবার অর্থের পরিমাণ আগের চেয়ে অর্ধেকেরও কম। এবারের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের চূড়ান্ত চুক্তি মূল্য নির্ধারিত হয়েছে মাত্র $৩.৮৫ মিলিয়ন, যা বাংলাদেশের টাকায় প্রায় ৪৭ কোটি টাকার মতো। আনন্দের বিষয় হলো এই টাকা বিটিভিকে পরিশোধ করতে হবে না। শেষ পর্যন্ত সম্প্রচার জটিলতা কেটে যাওয়ায় তাই স্বস্তি ফিরেছে ফুটবল ভক্তদের মাঝে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। সুপ্রিম কোর্টের জন্য ৩ মাসের মধ্যে আলাদা সচিবালয় গঠনে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। ১৬ জুন এ বিষয়ে আপিলের চূড়ান্ত শুনানির দিন ধার্য করেছেন আদালত। সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় গঠনের হাইকোর্টের রায় নিয়ে আইনি লড়াই এখন দেশের সর্বোচ্চ আদালতে। মঙ্গলবার আপিল বিভাগে ৩ মাসের মধ্যে আলাদা সচিবালয় করার নির্দেশনার রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনে শুনানি অনুষ্ঠিত হয়, যেখানে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী শিশির মনির।
শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ হাইকোর্টের রায়টি স্থগিত করেন। একই সঙ্গে আগামী 16 জুন এই আপিল আবেদনের উপর চূড়ান্ত শুনানির দিন ধার্য করেন। একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেটি স্থগিত থাকবে। 2017 সালে যে বিধি মোতাবেক ইতিপূর্বে পরিচালিত হচ্ছিল বিচারকদের ব্যাপারে সেটি দ্বারা পরিচালিত হবে এই আদেশের ফলে। জুন মাসের 16 তারিখে এই আপিলটি চূড়ান্ত শুনানির জন্য আপিল বিভাগের 1 নম্বর তালিকা হিসেবে থাকবেন বলে ঘোষণা করেছেন। অ্যাটর্নি জেনারেল বলেন, বিচার বিভাগের স্থবিরতা কাটাতে রায়টি স্থগিত করা হয়। এছাড়া বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় অধিকতর যাচাই বাছাইয়ের পরই এ বিষয়ে সিদ্ধান্তের আশা প্রকাশ করেন তিনি। এই রায়টি যদি স্থগিত না করা হয় তাহলে আমাদের বিচার প্রশাসনে এক ধরনের স্থবিরতা কাজ করছে। অধিকতর যাচাই বাছাই করার জন্য সরকারের অবস্থান হিসেবে আমি ব্যাখ্যা করেছি। সচিবালয় বিলুপ্তির বিষয়টি বিচারাধীন থাকায় এটি নিয়ে সরকারের অবস্থানে জাতির কাছে নেতিবাচক বার্তা গেছে, এমন মন্তব্য করেন রিটকারীর আইনজীবী। সরকারের যে অ্যাপ্রোচ, দ্যাট অ্যাপ্রোচ ওয়াজ নট গুড অ্যাপ্রোচ। হাইকোর্ট বিভাগের এরকম ডাইরেকশন থাকা সত্ত্বেও তারা সুপ্রিম কোর্ট সচিবালয়কে বিলুপ্ত করে দিয়েছেন। এই স্টে পিটিশনটা আপিল বিভাগে মঞ্জুর হবে কি হবে না, এতটুকু ধৈর্য সরকারের ধারণ করা দরকার ছিল। এর আগে গত 19 মে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত ঘোষণা করে সিনিয়র সচিব সহ 15 জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফিরিয়ে নেওয়া হয়। শাহরিয়ার শমিক, সময় সংবাদ, ঢাকা। শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ডের রায় সহ পুরো মামলার নথি এখন উচ্চ আদালতে। বিকেলে 69 পৃষ্ঠার রায়ের কপি, 3 পৃষ্ঠার ডেথ রেফারেন্স সহ 72 পৃষ্ঠার নথি লাল কাপড়ে মুড়িয়ে উচ্চ আদালতের ডেথ রেফারেন্স শাখায় পাঠানো হয়েছে। গত রোববার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন আসামি সোহেল রানা ও স্বপ্না দম্পতিকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি সোহেলকে 5 লাখ টাকা ও স্বপ্নাকে 2 লাখ টাকা অর্থদণ্ড করা হয়। আসামিদের স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থদণ্ডের টাকা আদায় করে ভুক্তভোগী পরিবারকে বুঝিয়ে দিতে বলা হয়। নথিটি বর্তমানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদান প্রদান শাখায় গৃহীত হয়েছে। এখান থেকে এটি এই সংশ্লিষ্ট শাখায় যাবে। আশা করছি আগামী পরবর্তী 2 কর্মদিবসের মধ্যে হয়তো পেপার বুকের কাজটি সম্পন্ন হবে এবং পেপার বুকের কাজটি সম্পন্ন হওয়ার পরে আগামী রবিবার থেকে যে নতুন বেঞ্চ হবে সেই বেঞ্চের প্রথম শুরুর দিকেই হয়তো আমরা এই মামলাটি শুনানির জন্য তালিকায় আনতে পারব। এবার বাণিজ্যের সংবাদ। বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি 1 লাখে উন্নীত করার বিষয়ে একমত হয়েছে রাশিয়া। এছাড়া বাংলাদেশের জাতীয় এআই নীতিমালা প্রণয়ন এবং এআই বিষয়ে গবেষণা ও উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠায় সহায়তা করতে আগ্রহী মস্কো। বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত পণ্য এবং কৃষি পণ্যের রপ্তানি বাড়িয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে একমত হয়েছে 2 বন্ধু রাষ্ট্র। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 1.5 কোটির বেশি বাংলাদেশি কর্মরত থাকলেও রাশিয়ার মতো বৃহৎ অর্থনীতির বাজারে উপস্থিতি এখনও সীমিত। দেশটিতে মাত্র 10,000 বাংলাদেশি বিভিন্ন খাতে কর্মরত রয়েছেন। জনসংখ্যাগত সংকট ও শ্রমশক্তির ঘাটতিতে ভুগতে থাকা রাশিয়ায় বাংলাদেশি কর্মীদের প্রবেশ বাড়লে নতুন কর্মসংস্থান তৈরির পাশাপাশি রেমিটেন্স আয়ও উল্লেখযোগ্য হারে বৃদ্ধির সুযোগ তৈরি হবে। সোমবার মস্কোতে রাশিয়ার বাণিজ্য ও অর্থনৈতিক নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এ সময় প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ থেকে দক্ষ ও আধা দক্ষ জনশক্তি রফতানির প্রস্তাব করেন পররাষ্ট্রমন্ত্রী। এ প্রস্তাবকে স্বাগত জানায় রুশ কর্তৃপক্ষ। দ্বিপাক্ষিক বাণিজ্যের বিদ্যমান পরিমাণ 2 দেশের অর্থনৈতিক সক্ষমতার তুলনায় অনেক কম উল্লেখ করে তা বাড়ানোর বিষয়ে একমত হয় ঢাকা মস্কো। পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত পণ্য এবং কৃষি পণ্যের রফতানি বৃদ্ধির সম্ভাবনার উপর গুরুত্ব আরোপ করেন। আলোচনায় বিশেষ গুরুত্ব পায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের সহযোগিতা। এই প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রী কৃষি উৎপাদন বৃদ্ধি, রোগ নির্ণয়, স্বাস্থ্যসেবা ব্যবস্থার আধুনিকায়ন এবং ডিজিটাল উদ্ভাবনে এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে একটি উচ্চ পর্যায়ের রুশ বিশেষজ্ঞ প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। একই সঙ্গে বাংলাদেশের জাতীয় এআই নীতিমালা প্রণয়ন, দক্ষ মানব সম্পদ উন্নয়ন এবং দেশে একটি এআই গবেষণা ও উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠায় সহযোগিতার আগ্রহ প্রকাশ করে মস্কো।
এর আগে সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এ সময় ব্রিক্সের সদস্যপদ অর্জনে রাশিয়ার সমর্থন চায় বাংলাদেশ। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, সংস্কৃতি, শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ অগ্রগতি ও প্রকল্প বাস্তবায়নের পরবর্তী ধাপ নিয়েও মতবিনিময় করেন দুই নেতা। শাতিলা শারমিন, সময় সংবাদ। রাজধানীর মৌচাকের আনারকলি মার্কেটের সামনের ফুটপাতের নিয়ন্ত্রণ নিয়ে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দ্বন্দ্ব চলছিল। এরই জেরে পরিকল্পিতভাবে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেন তালুকদারকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। এদিকে হত্যায় জড়িত আল আমিন ও রিয়াজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। যুবলীগের 7-8 জনকে ওই মার্কেট থেকে তাৎক্ষণিক বের করে দৌড়ে দেওয়া হয়েছিল। দিদারুল ইসলাম বাবু এটা সহ্য করতে পারে নাই, তার এটা সহ্য হয়নি, কারণ সে চাচ্ছে না যে তার এত বিশাল বড় বাহিনী ধ্বংস হয়ে যাবে। এ নিয়ে ফের মীমাংসায় বসলে পরিস্থিতি আরো ঘোলাটে হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতের শিকার হন বিল্লাল। ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অভিযোগ উঠেছে পরিকল্পিতভাবে বিল্লালকে হত্যা করে বাবু ও তার অনুসারীরা। আমার ভাইয়ের শরীরে কোথাও আঘাত করে নাই, একবারে ফুসফুস বা হার্টে একবার আঘাত করছে, একটা আঘাতই করছে। তার মানে ওদের উদ্দেশ্য ছিল আমার ভাইকে মারার। বিল্লালের অনুসারীদের অভিযোগ, যুবলীগ কর্মীদের সাহায্যে আনারকলি মার্কেটের সামনের ফুটপাত একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল বাবুর। বিল্লাল সেখানে হস্তক্ষেপ করলেই বাধে দ্বন্দ্ব। ফুটপাতের যে দোকানপাটগুলো নিয়ে মূলত এটা একতরফিয়াভাবে একটা সন্ত্রাসী চক্র এগুলো নিয়ন্ত্রণ করতে চায়। 300 দোকান থেকে অবৈধভাবে 20,000 টাকা করে নেয়, প্রতি মাসে অনেক টাকা আসে। এটাই মূল সমস্যা। যুবলীগের মাসুদের যে সিস্টেমটা ছিল পুনর্বাসনটা করছে বাবু। সিসিটিভি ফুটেজ দেখে ঢাকা ও মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় বাবুর সহযোগী আলামিন ও রিয়াজুল ইসলামকে। এ ঘটনায় বহিষ্কার করা হয়েছে রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে। বাতিল করা হয়েছে রমনা থানা কমিটি। দুজনকে শনাক্তপূর্বক হেফাজতে নিয়েছে পুলিশ। একজনের নাম হচ্ছে রিয়াজুল ইসলাম আর একজন আলামিন মাহিন। দোকানে টাকা পয়সা দাবি দেওয়ার বিষয় নিয়ে নানাবিধ বিষয় আসতেছে, এটা তদন্তের পরে স্পষ্ট হবে। ঘটনার পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে আনারকলি মার্কেট এলাকায়। আনারকলি মার্কেটের সামনের ফুটপাতের 2 শতাধিক দোকানের দখলকে কেন্দ্র করেই স্বেচ্ছাসেবক দল এবং যুবদলের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। সেই দ্বন্দ্ব থেকেই প্রাণ ঝরেছে স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন তালুকদারের। সেই ঘটনার পরে দোকানগুলো সবাই বন্ধ করে চলে গেছে। এই দোকান কি কিছুদিন পরে আবারও খুলবে, নাকি চাঁদাবাজি বন্ধ হয়ে এর একটি সমাধান হবে, সে প্রশ্ন এখনকার ব্যবসায়ীদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাঙামাটিতে কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বিকেলে বোট ভাড়া করে 4 জন শিক্ষার্থী শহরের পাশে বন্দুক ভাঙা বালুচরে যান। এরপর তারা হ্রদে নামেন। পরে চিৎকার শুনে স্থানীয়রা বোট থেকে বের হয়ে 3 জনকে উদ্ধার করতে পারলেও একজন তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে ইন্তিশার হাসনাত জিমেলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। ভারতের পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে অভিযান চালিয়েছে সিআইডি। স্বাক্ষর জালিয়াতির মামলায় তদন্তের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী মঙ্গলবার কালীঘাটে মমতার বাড়ি লাগোয়া তৃণমূল পার্টি অফিসে যায় সিআইডি। রাজ্য পুলিশের সদস্যরাও তাদের সঙ্গে ছিলেন। কার্যালয়ে থাকা তৃণমূল নেতাদের সঙ্গে বাদানুবাদের পর ভেতরে প্রবেশ করেন তারা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে অভিযান চালানো হয়েছে। যদিও তৃণমূল নেত্রী বর্তমানে অবস্থান করছেন দিল্লিতে। বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচের আগে লিওনেল মেসিকে সুখবর দিলেন লিওনেল স্ক্যালোনি। আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেলবেন আর্জেন্টাইন তারকা। তবে ঝুঁকি এড়াতে অল্প সময়ের জন্য তাকে মাঠে নামানো হবে বলে জানিয়েছেন আলবিসেলেস্তে কোচ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল 7টায়। 8 বছর আগে আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে হতাশা সঙ্গী হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। সেই ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন লিওনেল মেসি। জেতা ম্যাচ হয়ে যায় ড্র। এবার আবারও সেই আইসল্যান্ডের সামনে আলবিসেলেস্তে। তবে প্রেক্ষাপট ভিন্ন। স্ক্যালোনির দলের লক্ষ্য শুধুই প্রস্তুতি নয়, বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনের শেষ পরীক্ষা। সব আলো তাই মেসির ওপরে। হ্যামস্ট্রিং ইনজুরিতে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামেননি আর্জেন্টিন তারকা। তবে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচের আগে অনুশীলনে লিওকে দেখা গেল চেনা ছন্দেই, আর সেটাই স্বস্তি দিচ্ছে আর্জেন্টিনা শিবিরে। কারণ সামনে যে সবচেয়ে বড় মঞ্চ, বিশ্বকাপ শুরুর আর মাত্র কয়েকদিন বাকি। আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের প্রস্তুতি শেষ করবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। আর এই ম্যাচে মেসি যে খেলবেন তা নিশ্চিত করেছেন কোচ স্ক্যালোনি। তবে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না আর্জেন্টাইন বস। এই ম্যাচে মেসি খেলবে,
কিন্তু কত মিনিট খেলবে সেটা এখনো নিশ্চিত নয়। অনুশীলনের পর কেমন অনুভব করছে তার সঙ্গে আমরা কথা বলবো। কোনো ধরনের ঝুঁকি নিতে চাই না, তবে পরিকল্পনা অনুযায়ী সে কিছু সময়ের জন্য হলেও মাঠে নামবে। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে আধিপত্য দেখিয়ে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করা আর্জেন্টিনা এখন আছে দারুণ ছন্দে। টানা 6 জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে স্ক্যালোনির দল। 1962 সালের পর প্রথম দল হিসেবে এবার টানা 2 বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। সেই স্বপ্ন পূরণের পথে মেসির প্রয়োজন অনেক বেশি। আমাদের কাছে মেসির গুরুত্ব সবসময়ই বেশি। শুধু ড্রেসিং রুম নয়, মাঠেও তার উপস্থিতি দলের বাকিদের আত্মবিশ্বাস যোগায়। সে দলের মধ্যে যে আবহ তৈরি করে ও যে অনুপ্রেরণা দেয় তা সত্যিই অসাধারণ। শুধু মেসি নন, নজর থাকছে ইমিলিয়ানো মার্তিনেজের দিকেও। আঙ্গুলের চোট কাটিয়ে ধীরে ধীরে অনুশীলনে ফিরছেন বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষক। বিশ্বকাপের আগে তাকে পুরোপুরি ফিট করে তোলাই এখন দলের লক্ষ্য। এছাড়া ইনজুরিতে বালেটদের ছিটকে যাওয়া চিন্তায় ফেলেছে স্ক্যালোনিকে। তার পরিবর্তে এখনো নতুন কাউকে দলে অন্তর্ভুক্ত করেননি আর্জেন্টাইন বস। অন্যদিকে আইসল্যান্ডের গল্পটা ভিন্ন। 2018 বিশ্বকাপে খেলা দলটা এবারও জায়গা পায়নি বিশ্বকাপের মূল পর্বে। শেষ 5 ম্যাচে জয়হীন ইউরোপের দেশটি তাই শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে চায় আইসল্যান্ড। তামিম হোসেন, সময় সংবাদ। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আসছে ঋণ নির্ভর ঘাটতি বাজেট, আকার 9,38,000 কোটি টাকা। উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্য, বাস্তবায়ন হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল। ইসলামী ব্যাংকে অযোগ্য ও বিতর্কিত লোকজন বসানোর অভিযোগ বিরোধী দলের। পর্দার আড়ালে থেকে গ্রাহক সেজে বিশৃঙ্খলা সহ্য করা হবে না, হুঁশিয়ার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদ ব্যবহার করে স্থানীয় নির্বাচন করার সুযোগ নেই, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। ব্যক্তিগতভাবে অংশ নিলে থাকবে না বাধা। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়ের।